সবসময় এটা মেনে নেওয়াটাও ভালো যে ওয়াইফ ইজ দ্য বেস্ট জাজ। আমার স্ত্রী বলেছিলেন হ্যাঁ, কিন্তু একে তো লোকনাথ মনে হচ্ছে না, একে তো কাঞ্চন মল্লিক মনে হচ্ছে। নিখোঁজ ছায়া 2 কেন একটু দেরি হচ্ছে আসতে এবং কবে আসছে এই উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। একটু রক্ত দিবি মা। আমাকে প্রথম পরমব্রত চট্টোপাধ্যায় বলেছিল, আমার মনে হচ্ছিল যে এই কথা বলাটা একটু চাপের হবে লোকটার সঙ্গে। লোকনাথ না সামাও নিয়ন্ত্রণ করে আমাকেও। আমি এই সাবজেক্টটা নিয়ে খুব ইন্টারেস্টেড, যেখানে ধরো রক্ত দান করছি, ওখানে সে একটা কাটা কলা গাছের মধ্যে পেছনে দাঁড়ান করে পড়ে যায়। নমস্কার ওপারের বন্ধুদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আমি লোকনাথ, নিখোঁজ ছায়া 2 এর। সবসময় আপনারা যেটা দেখেন কে গেস্ট কে হোস্ট, কেউ একজন অ্যাঙ্কার থাকে, কেউ একজন আলোচনা করেন। তাই এখানে কে গেস্ট কে হোস্ট বলে লাভ নেই, আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। আপনারা লোকনাথ চক্রবর্তীকে দেখেছেন। কার হাত দিয়ে তৈরি হয়েছে লোকনাথ চক্রবর্তী? কার হাত দিয়ে লোকনাথ চক্রবর্তীকে টেম করার জন্য তৈরি হয়েছে বা ধরে রাখার জন্য তৈরি হয়েছে ভাদুড়ি মশাই? গেনুর বাবা আসলে কে? গেনুর বাবা বোধহয় প্রভু, আমি নয়, গেনুর বাবা উনি। সরি, অপরাধ দেবেন না। তার কারণ উনি হলেন আমাদের সেই নিখোঁজ ছায়ার লেখক। ওনার নাম সৌভিক চক্রবর্তী। নমস্কার। এই যাবৎ যতটুকু অভিনয় করেছি সবাই আমাকে কমেডিয়ান কাঞ্চন মল্লিক হিসেবে জানেন, কিন্তু লোকনাথ চক্রবর্তী করার জন্য যেটা আমাকে প্রথম পরমব্রত চট্টোপাধ্যায় বলেছিল যখন নিখোঁজ ছায়া 1 হয়েছিল, তখন আমি খুব হেসেছিলাম যে আমি। তারপর ও খুব কনফিডেন্টলি বলেছিল হ্যাঁ তুমি। তো এবার আমি জিজ্ঞেস করি, তুমি কি সেটা ভেবেছিলে কোনো সময়? যখন নিখোঁজ ছায়া লেখা হয়েছে, যখন লোকনাথ লেখা হয়েছে, তখনও তো আমরা জানি না যেটা পরে কোনোদিনও পরমদা পড়বেন এবং সেখান থেকে সিরিজ হবে, সেটা সেকেন্ড সিজন হবে, থার্ড সিজন হবে, এসব তো আমরা ভাবিনি। যখন লিখেছিলাম তখন আমার কলেজের এক সিনিয়রের সঙ্গে যখন আলোচনা, সে পড়ছিল লেখাটা, পাণ্ডুলিপিটা পড়ার পর সে জিজ্ঞেস করেছিল যে যদি কোনোদিন এটা সিরিজ হয় বা ছবি হয়, এই লোকনাথটা কে হবে। জানি না বিশ্বাস করবে কিনা, মানে একদমই আমার এবং আমার ওই সিনিয়র দিদি অরিজিতা ওর নাম, একসাথে আমরা বলেছিলাম যেটা কাঞ্চনদা হলে খুব ভালো হয়। এটা না আমাদের ম্যানিফেস্টেশন ছিল। নিখোঁজ ছায়া 2 যারা দেখেছেন বা যারা দেখবেন বা যারা দেখেননি তাদেরকে বলছি, তাহলে এই নিখোঁজ ছায়া 2 দেখলে লোকনাথ বাবুর জার্নিটা বোঝা যায়। এবং সে তো কোনো অন্যায় করেনি প্রথম থেকে। না করেনি তো, মানে সে তো একটা নিষ্পাপ, বিশ্বাস করতে চেয়েছে প্রত্যেকটা মানুষকেই, ভালোবাসতে চেয়েছে মানুষকে। কিন্তু যখন দেখলো যে যা চাহিয়া পাওয়া যায় না বা সৎভাবে পাওয়া যায় না, তা হয়তো কাড়িয়া লইতে হয়। কিন্তু সেও যখন নিষ্ঠা ভরে শিখতে গেছে বাদুড়ি মশাইয়ের কাছে, তখনও কিন্তু হি ইজ ভেরি লয়াল। একটা সংলাপ ছিল প্রথমে, আসুন গুরুদেব, আপনার জন্য কত বছর ধরে আমি অপেক্ষা করে আছি। মানে কি? মানে আমি যা করছি আমার সেই প্রিয় গুরুদেবটাকে আবার দেখতে পাবো বলে? হ্যাঁ, মানে লোকটা না, ওইটাই বলছি যে ওই ওই ডাইকোটমিটা, ওই ওর একটা অদ্ভুত, ও যে কি করতে চায় বোঝা যায় না, বা ওকে যে পড়ে ওঠা যায় না, সেই জায়গা থেকেই না আমাদের কোথাও মনে হয়েছিল যে আমাদের একটা জেনারেল সাইকি তো আছে, যে কাঞ্চন মল্লিক মানে একটা হাসির গল্প। কাঞ্চন মল্লিককে আমরা স্টেজে হাসতে দেখেছি, হাসাতে দেখেছি। ওই বৈপরীত্যটা না কোথাও গিয়ে বোধহয় আমাদের মাথায় ছিল যে এই যে লোকটা সারাক্ষণ হাসে, সেই লোকটা যদি লোকনাথের চরিত্র অভিনয় করে, তাহলে ওই মানে চূড়ান্ত অন্ধকারটা হয়তো এই লোকটাই ফুটিয়ে তুলতে পারবে। আমার একটা সংলাপ ছিল, একটু রক্ত দিবি মা। এবং যে রক্ত সে উপাসনার জন্য চাইছে সে তো সাধারণ রক্ত নয়। সে যখন চায় তার মধ্যে কিন্তু দিয়ে দেটা নেই, মানে একটা ভিক্ষা আছে। সংলাপটা বলার পর আমাকে আমি যখন পরে মনিটর দেখেছি এবং যখন পরে লোকজন দেখেছে, আমি আমার কর্মস্থানেও যেখানে গেছি, নর্মাল সাধারণ মানুষ আমাকে বলছে আপনি এই সংলাপটা না বড্ড গা ঘিন ঘিন করেছি। কোনটা? যে একটু রক্ত দিবি মা। আমি তো গা ঘিন ঘিন করে বলিনি। দেখো, আমি একটু বলবো একটা জিনিস। দেখো, লোকনাথের এই জায়গাটা যদি ধরি, ও মিতুলকে তুলে এনেছিল, ও তো মিতুলের দিকে বিন্দু মাত্র কামভাব নিয়ে তাকায়নি। নেভার, নেভার। তো চাইলে তো অনেক কিছু করতে পারতো। একদম। ওর ইন্টারেস্টই নেই ওই সবের দিকে। ও মিতুলকে গিয়ে কিন্তু মা বলেই চেয়েছে। হ্যাঁ। ও না বিশ্বাস করে, ওটা ভাবে বলা যায়। কিন্তু দেখো, আবার মিতুল যখন ভাবছে ওটা যে লোকটা মা বলে ডাকে, সে কিভাবে রজরক্ত চাইতে পারে। রাইট। ফলে মিতুলের কিন্তু ভয়ঙ্কর অস্বস্তি হচ্ছে, এবং মিতুলের পয়েন্ট অফ ভিউ থেকে সেই মুহূর্তে বোঝা যাচ্ছে এই লোকটা সাধারণ লোক নয়, এই লোকটার মধ্যে কিছু একটা তো গন্ডগোল আছে। আরো খুব বুঝিয়ে বলে। ও যখন ঘরটাকে বেঁধে দিয়ে যায়, বেঁধে বলে মারে এটা হাত দিস না, হাতটা পুড়ে যাবে। বেরোতে গিয়ে বলে এর মধ্যে ঠান্ডা, তাকিয়ে বলে এতে আমার তেজ আছে। মহাসিন্ধুর ওপার হতে নিকষ ছায়া, তোমাকে দেখলে তো বোধহয় পাড়ার লোকেরাও এখন ভয় পায় বোধহয়। তুমি এই দিকটা বাঁচলে কেন? মানে তন্ত্র বাঁচলে কেন?
আমাকে বরাবরই অলৌকিকটা খুব বেশি করে টানতো। মানে আমার বরাবর ভালো লাগে পড়াশোনা করতে এগুলো নিয়ে। তো আমার মনে হয়েছিল যে লোকে এটা পড়তে পছন্দ করবে কোথাও গিয়ে। তোমার উপন্যাসগুলো পড়লে তার মধ্যে না একটা দীর্ঘ ও রিসার্চ মনে হয়, সেটা পড়াশোনা সেটা আসে। সেটা সেটা তো কাঞ্চনদা আমি করেইছি। তার কারণ হচ্ছে আমি তো আমার পাঠককে ঠকাতে চাইনি। মানে আমি তন্ত্রের কথা লিখবো কিন্তু ওপর থেকে কিছু বলবো সেটা না। আমি পড়েছি মন দিয়ে। এবার তুমি যদি আমার বইগুলো পড়ো বা তুমি যখন সিরিজেও দেখছো, তন্ত্রের কচকচি কিন্তু কোথাও নেই। কেউ কিন্তু বলতে পারবে না যে প্রচুর তন্ত্র শিখিয়েছি, প্রচুর মন্ত্র বলা আছে। তা তো কোথাও নেই। কারণ আমি তো তন্ত্র কাউকে শেখাতে আসিনি বা আমি নিজেও তান্ত্রিক নই। আমি জানি না। আমার রিসার্চ করতে যতটা লেগেছে এবং যতটুকু দিলে একজন পাঠকের মনোগ্রাহী হয়ে উঠবে, আমি ততটুকু করেই তন্ত্রকে ছড়িয়ে দিয়েছি। সব জানতে গেলে আপনাদের দেখতে হবে হইচইতে 23শে জানুয়ারি নিখোঁজ ছায়া 2।